নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করে যাচ্ছে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই ফলে এমন রেজাল্ট সামনে আসছে যে যেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে আবার জোট সরকার ক্ষমতায় আসতে চলেছে। আর যে জোট সরকারে জোট সঙ্গীতের কিন্তু ব্যাপক প্রভাব থাকবে, আর সেই নিয়ে কিন্তু দেশ জুড়ে একটা গুঞ্জন চলছে। তো আজকের ভিডিওতে দেখে নেব জোট সরকার কি, জোট সরকারের ইতিহাস কি আছে ভারতীয় রাজনীতিতে, এবং জোট সরকারের সুবিধা কি আর অসুবিধা কি। ভিডিও শুরু করার আগে এই নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের জন্য শুভেচ্ছা। দেশের জন্য আপনারা কাজ করুন। দেশ শিক্ষায়, স্বাস্থ্যে, অর্থনীতিতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এগিয়ে যাক। ধর্ম জাতের নামে রাজনীতি যেন আর না হয়, তার সাথে রাজনৈতিক দাঙ্গা বা মারামারি যেন বন্ধ হয়। তো আজকের ভিডিও কোয়ালিশন গভর্নমেন্ট বা জোট সরকার। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও যেটা জানা যাচ্ছে বা দিনের আলোর মতো পরিষ্কার যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে ফল প্রকাশিত হয়েছে গত 4 জুন, সেখানে কোনো সিঙ্গেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বা সিঙ্গেল মেজরিটি পায়নি। এখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল, বিজেপির এনডিএ জোটই হয়তো আবার সরকার গড়তে চলেছে, কিন্তু যেহেতু বিজেপি নিজে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই কিন্তু বিজেপিকে জোট সঙ্গীতের ওপরে ভরসা করতে হবে। আর অন্যদিকে অপোজিশন পার্টির যে জোট আছে, অর্থাৎ কংগ্রেস লেড যে জোট, অর্থাৎ ইন্ডিয়া জোট, তারা কিন্তু খুব ভালো ফল করেছে। অর্থাৎ যে জোট সরকার ক্ষমতায় আসতে চলেছে তাদের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলবে এই ইন্ডিয়া জোট। এখন এমনকি যদি আগামী দিনে এই এনডিএ জোটের সরকার পড়ে যায়, অর্থাৎ সমর্থন যদি চলে যায়, তাহলে কিন্তু এই ইন্ডিয়া জোটেরও কিন্তু সরকার গড়ার সম্ভাবনা থাকছে। এখন জোট সরকার কি, এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি সারা দেশে আমাদের মোট 543টি লোকসভা আসনে ভোট হয়েছে, তার মধ্যে অর্ধেকের থেকে বেশি অর্থাৎ 272টি আসনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা কিন্তু সরকার গড়বে। এখন ভারতবর্ষের দুটি বৃহত্তম পার্টি আছে, একটা হচ্ছে বিজেপি, একটা কংগ্রেস। আর ভারতবর্ষে কি আছে, বহুদলীয় রাজনীতি, অর্থাৎ ছোট ছোট অনেক আঞ্চলিক দল আছে। এখন যদি দেখা যায় কোনো একটি বৃহত্তম দল, অর্থাৎ এই কংগ্রেস এবং বিজেপি, এদের মধ্যে কোনো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 272টি আসনে জিততে না পারে, তখন সরকার গড়তে গেলে কিন্তু ছোট ছোট পার্টি বা আঞ্চলিক পার্টিগুলির উপরে ভরসা করতে হবে, তাদের সমর্থন নিয়ে কিন্তু সরকার গড়তে হবে। অর্থাৎ যে সরকার গড়বে সেই সরকারে কিন্তু যে বড় পার্টি তার থেকেও বেশি যোগদান থাকবে বা ক্ষমতা থাকবে কিন্তু এই জোট সঙ্গী বা আঞ্চলিক পার্টিগুলি বা ছোট পার্টিগুলি, আর সেটাকেই বলা হয় কিন্তু জোট সরকার। অর্থাৎ 272টি আসন চাই সরকার গড়ার জন্য। একক যদি কোনো পার্টি না পারে, তাহলে ওই 272 ফিগার পেরোতে গেলে বা ম্যাজিক ফিগার পেরোতে গেলে ছোট পার্টি বা আঞ্চলিক পার্টিগুলির সাথে জোট করতে হবে, তবেই কিন্তু সরকার গঠন হবে। এটাই হচ্ছে জোট সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট। এখন ভারতীয় রাজনীতিতে এই জোট সরকারের ইতিহাস কি, সেটা জানলেই কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে জোট সরকার ভালো না খারাপ, জোট সরকারের কতটা প্রভাব ভারতীয় রাজনীতিতে আছে বা দরকার বা ভালো বা মন্দ দিক। এখন জোট সরকারের ইতিহাস আমরা জানি, ভারতবর্ষে প্রথম নির্বাচন হয়েছিল 1951-52 সালে, আর 51-52 সাল থেকে প্রায় 1977 সাল পর্যন্ত টানা কংগ্রেস সরকার কিন্তু ক্ষমতায় থাকে। আমরা জানি ভারতবর্ষের একমাত্র প্রাচীন পার্টি ছিল এই কংগ্রেস পার্টি, যারা স্বাধীনতা আন্দোলন করেছে, স্বাধীনতা আন্দোলনে যাদের সবথেকে বেশি ভূমিকা ছিল। আর স্বাধীনতা আন্দোলনে যে পার্টির ভূমিকা ছিল সেটা হচ্ছে লেফট পার্টি বা বামপন্থী পার্টি। অর্থাৎ
প্রথম যে এখন ভোট হয় 1951-52 সালে, তখন কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। যেহেতু কংগ্রেস সব থেকে বৃহত্তম পার্টি, ওদের কিন্তু সরকার আসতে বেশি অসুবিধা হয়নি এবং একক সংখ্যাগরিষ্ঠতা পেতে বেশি অসুবিধা হয়নি। অন্যদিকে লেফট পার্টিগুলো কিন্তু তাদের বিরোধী আসনে ছিল। এখন এই মনোমালিন্যের কারণে এই কংগ্রেস কিন্তু কমে কমে ক্ষয় হয়, অর্থাৎ কংগ্রেস ভেঙে কিন্তু কি হয়, ছোট ছোট রাজনৈতিক দল বা আঞ্চলিক রাজনৈতিক দল বা ছোট রাজনৈতিক দল তৈরি হয়। অন্যদিকে কিন্তু যে লেফট পার্টিগুলি এগুলো কিন্তু ভেঙে যায়। কংগ্রেস ভেঙে যেমন আমাদের তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সেরকম লেফট পার্টিগুলো কিন্তু সিপিএম, সিপিআই, সিপিআইএম এতে কিন্তু ভেঙে যায়। অর্থাৎ তখন থেকে কিন্তু যে বৃহত্তম দল কংগ্রেসের প্রভাব কমতে শুরু করে, আঞ্চলিক দলগুলোর কিন্তু প্রভাব বাড়তে শুরু করে। এখন কি হয়, তার সাথে জনতা পার্টি বলেও কিন্তু সরকার আস্তে আস্তে তৈরি হয়, যেটা হচ্ছে হিন্দুত্ব যাদের আইডিওলজি নিয়ে তারা সামনে আসে। এখন 1992 সাল থেকে 1977 সাল পর্যন্ত টানা কংগ্রেস ক্ষমতায় বসে এবং কংগ্রেস একটি বৃহত্তম পার্টি হিসেবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায় বা যে সিঙ্গেল মেজরিটি পায়। সেরকম কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী টানা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার চালিয়ে যায়। এখন অসুবিধা হয় কোথায়, 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডাকেন। ইন্দিরা গান্ধী সব থেকে সাহসী প্রধানমন্ত্রী ছিলেন, এত সাহসী প্রধানমন্ত্রী হয়তো আর আমরা দেখতে পাই না। তার সময় অনেক ভালো কাজ হয়েছিল, নেহরুর আমলে অনেক ভালো কাজ হয়েছে, তারপরে কিন্তু ইন্দিরা গান্ধীর আমলে অনেক ভালো কাজ হয়েছে। অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু এই ইন্দিরা গান্ধী নিয়েছিলেন, যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ব্যাংক ন্যাশনালাইজেশন, তারপর হচ্ছে অপারেশন ব্লু স্টার, একাধিক। কিন্তু এই 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকেছিল। ইন্দিরা গান্ধীর রাজত্বের সব থেকে কালো অন্ধকার অধ্যায় হচ্ছে এই এমার্জেন্সি। আর এমার্জেন্সির প্রভাবে কিন্তু সারা ভারত জুড়ে একটা বিরোধীরা তাদের আওয়াজ তুলতে শুরু করে, অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে। কংগ্রেসের কিন্তু এই প্রতিবাদের সামনে আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে শুরু করে। এমার্জেন্সি শেষ হওয়ার পরে 1977 সালে তারপরে কিন্তু ভোট হয়, লোকসভা নির্বাচন হয়। সেখানে দেখা যায় যে কংগ্রেস পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অর্থাৎ কংগ্রেস নিজের থেকে কিন্তু আর সরকার করতে পারেনি, একক সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি। তখনই কিন্তু ভারতবর্ষে প্রথম জোট সরকারের আমদানি হয়। এই জনতা গভর্নমেন্ট ক্ষমতায় আসে, যেটা হচ্ছে প্রথম অকংগ্রেসি সরকার। আর যিনি প্রধানমন্ত্রী হন তিনি হচ্ছেন মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই কিন্তু একটা সময় কংগ্রেসেরই বড় নেতা ছিলেন। তিনি বেরিয়ে এসে এই জনতা গভর্নমেন্টের সরকার গড়েছিলেন এবং এই সরকার কিন্তু প্রথম অকংগ্রেসি সরকার 2 বছরের মতো চলেছিল এবং জোট সঙ্গীদের মধ্যে কিন্তু বিরোধ দেখা দেয়। তার ফলে সরকার কিন্তু বেশি দিন চলেনি, 2 বছরের পরেই কিন্তু এই সরকার পড়ে যায়। এবং ঠিক তখনই 1979 সালে চৌধুরী চরণ সিং কিন্তু সেই সুযোগে প্রধানমন্ত্রী হয়েছিলেন। খুব ছোট পার্টির নেতা ছিলেন এই চৌধুরী চরণ সিং। জনতা দল সেকুলার ছোট পার্টি হয়েও কিন্তু জোট সরকার তৈরি করেছিল, যদিও সেই সরকারের ভবিষ্যৎ কিন্তু বেশি দিন যায়নি, মাত্র কয়েক মাসের মাথায় কিন্তু এই সরকার পড়ে গিয়েছিল। এখন দেখা গেল যে এতদিন ধরে কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতার সরকার চলছিল, ভালো কাজ হচ্ছিল, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে দুটো জোট সরকার চললো। আর এই জোট সরকারের মধ্যে জোট সঙ্গীদের যে কনফ্লিক্ট, ঝামেলা, এতে কিন্তু ভারতের জনগণ কিন্তু কোনো মতেই খুশি ছিল না। তারপরে 1980 সালে নতুন করে লোকসভা নির্বাচন হয়, আর তখনই কিন্তু আবার সারা ভারতবর্ষে আওয়াজ উঠেছে ইন্দিরা বাপাস লাও, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে আবার সামনে নিয়ে আসা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, আর তখন থেকে কিন্তু কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতার কিন্তু সরকার চলতে শুরু করে। আমরা জানি ইন্দিরা গান্ধী মারা গেছিলেন 1984 সালে, তারপরে কিন্তু আবার ভোট হয়, তখনও কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এই কংগ্রেস সরকার। প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। ভারতে যে টেলিকম রেভলিউশন তার জনক কিন্তু এই রাজীব গান্ধী। এখন রাজীব গান্ধীর সরকারের শেষের সময় কিন্তু বড় বড় দুর্নীতির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে সামনে আসে। তার থেকে একটা বড় হচ্ছে বোফোর্স কামান কেলেঙ্কারি। আর এই দুর্নীতি যখন সারা দেশে একটা বিরাট বড় এফেক্ট প্রভাব বিস্তার করে, তখন কিন্তু কংগ্রেসের আবার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং 1989 সালে নতুন করে ইলেকশন হয়। সেখানে দেখা যায় যে কোনো পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অর্থাৎ কংগ্রেসও আসতে পারেনি। অন্যদিকে বিজেপি সেই জন্ম হয়েছে, আস্তে আস্তে বাড়ছে, তাদের তো আসার প্রশ্নই ওঠেনি। তখন জোট সরকার আবার ক্ষমতায় আসে। ভিপি সিং
প্রধানমন্ত্রী হন জোট সরকারের প্রধানমন্ত্রী। এবং জোট সরকারে কিন্তু সবথেকে আশ্চর্যজনকভাবে দুটি বিরোধী মতাদর্শের পার্টি কিন্তু সমর্থন দেয়। একটা হচ্ছে বিজেপি, যেটা হচ্ছে চরম হিন্দুত্ববাদী মতাদর্শ, অন্যদিকে লেফট পার্টি, তারা হচ্ছে সেকুলার পার্টি, তারাও কিন্তু কাছাকাছি আসে এই ভিপি সিংকে তারা সমর্থন করে। কিন্তু দুটি বিপরীত মতাদর্শের পার্টি যখন সামনাসামনি আসে তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে সমস্যা দেখা দেবেই এখানে। সেই কারণে কিন্তু এই ভিপি সিংয়ের সরকারও কিন্তু বেশি দিন চলেনি, মাত্র ওই বছর কান্নেকের মধ্যে কিন্তু এই সরকার পড়ে যায়। এখন ভিপি সিংয়ের যখন সরকার পড়ে যায়, কংগ্রেস কিন্তু প্রধানমন্ত্রী হয়নি। 1990-91 সালে এস চন্দ্রশেখরকে কিন্তু প্রধানমন্ত্রী করতে বলে, তার ছোট পার্টি হয়ে তাকে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয় কংগ্রেস। সেখানেও কিন্তু একটা জোট সরকার চলে, কিন্তু জোট সঙ্গীদের মধ্যে কনফ্লিক্ট চলে, সরকার কিন্তু বেশি দিন চলেনি, সরকার পড়ে যায়। এরপরে 1991 সালে সারা দেশে নির্বাচন হয় এবং সেখানে কিন্তু দেখা যায় যে এই নির্বাচনের প্রচারে গিয়ে রাজীব গান্ধীর কিন্তু মৃত্যু হয়। আততায়ীদের হাতে রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল। আর সেই এফেক্টে কিন্তু কংগ্রেস সিঙ্গেল মেজরিটি নিয়ে আবার সরকারে আসে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে কংগ্রেস। প্রধানমন্ত্রী হয়েছিলেন নরসিমা রাও এবং সেই সময় ভারতবর্ষের অর্থনীতি কিন্তু খুব করুণ অবস্থায় ছিল। প্রধানমন্ত্রী নরসিমা রাও আর অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতবর্ষে ইকোনমিক রিফর্ম করেছিল, যে অর্থনৈতিক বিপ্লবের কারণে কিন্তু আজও ভারতবর্ষের অর্থনীতি মজবুত, শক্ত ইটের মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। এই নরসিমা রাও সরকার কিন্তু 5 বছরের জন্য ভালো সরকার চালিয়েছিল। এরপরে 1996 সালে নতুন করে ইলেকশন হয়। সেই নির্বাচনেও কিন্তু ফলাফল প্রকাশের পরে দেখা যায় যে কোনো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর তখনই কিন্তু জোট সরকারের আবার একটা চাহিদা দেখা দেয়। তখন বিজেপি কিন্তু অনেকটা ক্ষমতা বাড়িয়েছে এবং বিজেপির অটল বিহারী বাজপেয়ী কিন্তু সরকার গঠন করে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেন। কিন্তু তার কাছে কিন্তু যথেষ্ট ক্ষমতা ছিল না। প্রধানমন্ত্রী হওয়ার 13 দিনের মাথায় কিন্তু তাকে পদত্যাগ করতে হয়, কারণ তার কাছে সরকার গড়ার মতো মেজরিটি ছিল না। এরপরে কি হয়, কংগ্রেস এই সিচুয়েশনে, এই কনফিউশন সিচুয়েশনে লেফট ফ্রন্টের জ্যোতিবাবুকে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার অফার দেয়, কিন্তু জ্যোতিবাবু সেই অফার রিজেক্ট করেছিলেন বা কমিউনিস্ট পার্টি সেই অফার রিজেক্ট করেছিল। হয়তো সেই সুযোগে আমরা প্রথম বাঙালি প্রধানমন্ত্রী পেতে পারতাম জ্যোতি বসুকে, যদিও সেই সরকার কতদিন টিকতো সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ ছিল। সেই সুযোগে কংগ্রেস এইচ.ডি. দেবেগৌড়া, যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন এবং জোট সরকারের প্রধানমন্ত্রী বুঝতেই পারছি 1 বছরের মাথায় কিন্তু সেই সরকারও পড়ে যায়। এরপরে ইন্দ্র কুমার গুজরালকেও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেয়, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন জোট সরকারের প্রধানমন্ত্রী। 1 বছরের মাথায় কিন্তু এই সরকারও পড়ে যায়। এরপরে 1998 সালে সারা দেশে আবার নির্বাচন হয় এবং এই 1998 সালে যে নির্বাচন হয় সেখানেও দেখা যায় যে কোনো পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ তখন কংগ্রেস যত ক্ষয়ছে তত কী হচ্ছে, ছোট ছোট পার্টিতে কিন্তু আবির্ভাব ঘটছে। আমাদের যেমন তৃণমূল কংগ্রেস 1998 সালে কংগ্রেস ভেঙে এসে তৈরি হয়েছে, অর্থাৎ আরও ছোট ছোট পার্টি কিন্তু প্রভাব বাড়ছে। আর 1998 সালে ইলেকশানে যখন কোনো পার্টি মেজরিটি পাচ্ছে না, তখন বিজেপি কিন্তু জোট তৈরি করে, যেটা হচ্ছে এনডিএ জোট, যেটা কিন্তু এখনও চলছে। এখন বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ওই এনডিএ জোটের সাহায্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই সরকারও কিন্তু বেশি দিন যায়নি, মাত্র 13 মাসের মাথায় এই সরকারও পড়ে গেছিল। এখন 1999 সালে আবার ইলেকশন হয় এবং এই ইলেকশনেও দেখা যায় যে কোনো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন কিন্তু বিজেপি যথেষ্ট ক্ষমতাশালী রাজনৈতিক দল, তবুও কিন্তু সে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন বিজেপি আবার এনডিএ জোট করে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং এই যে এনডিএ জোটের সরকার, এবার সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম জোট সরকার যা টানা 5 বছর সাকসেসফুলিভাবে একটি 5 বছরের সরকার চালাতে সক্ষম হয়েছিল এবং এই সরকার কিন্তু খুব ভালো কাজ করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। কার্গিল যুদ্ধের ভারতবর্ষের বিজয় হয়েছিল, এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অটল বিহারী বাজপেয়ী আমলে, তো ভালো ভালো সিদ্ধান্ত, খুব ভালো কাজ হয়েছিল দেশ জুড়ে। কিন্তু ঠিক এর শেষের দিকে গুজরাটে দাঙ্গা হয়েছিল, নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই এফেক্ট কিন্তু সারা ভারতবর্ষে একটা ব্যাপক প্রভাব পড়ে এবং বিজেপির বিরুদ্ধে হাওয়া উঠতে শুরু করে। আর তারপরে 2004 সালে ভোট হয়, বিজেপি কোনো মতে আর ক্ষমতায় আসেনি। তখন
কংগ্রেস কিন্তু নিজেও একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে পারেনি, সেটা হচ্ছে ইউপিএ 1 জোট হয়, তাদের জোটের সাপোর্টে কিন্তু সরকার চলে। কিন্তু এই সময় কিন্তু লেফট পার্টি বামপন্থীরা কিন্তু ইউপিএ 1-এ ছিল এবং বামপন্থীরা কিন্তু একটা সময় সমর্থন তুলে নিয়েছিল, তখন কিন্তু সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, যদিও কিন্তু সরকার পড়েনি। এই 5 বছর কিন্তু জোট সরকার চলেছিল। এরপর 2009 সালে আবার কংগ্রেসের ইউপিএ 2 জোট সরকার আসে, কংগ্রেস কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেই সরকারও কিন্তু 5 বছর চলে। তৃণমূল কংগ্রেস কিন্তু ইউপিএ 2 সরকারে ছিল। এখন সেই সরকারে দেখা যায় যে যে জোট সঙ্গী যে সমস্ত পার্টিগুলি আছে তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে, সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কারণ তারা জোট সঙ্গী ছিল, সরকার কিন্তু পড়ে যাওয়ার চান্স ছিল। আর এই যে একাধিক দুর্নীতি, এই দুর্নীতিকে হাতিয়ার করে 2014 সালে যে বিজেপি ক্ষমতায় আসে, এনডিএ সরকার ক্ষমতায় আসে। যদিও এনডিএ জোট ক্ষমতায় এসছে, সেখানে কিন্তু বিজেপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ জোট সঙ্গীদের সমর্থন না থাকলেও কিন্তু বিজেপি সরকার চালাতে পারত। এমনকি 2019 সালে যে ভোট হয় সেখানেও দেখা যায় যে এনডিএ জোট ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন 2014 সালের মতনই নরেন্দ্র মোদী, কিন্তু সেখানেও কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ জোট সঙ্গীদের কিন্তু কোনো ভূমিকা সেখানে থাকেনি। আর তার ফলে বিজেপি যে নিজস্ব যে আইডিওলজি, অর্থাৎ 370 ধারা বাতিল, তারপর সিএএ লাগু করা, একাধিক বিল কিন্তু ইজিলি পাস করে দেয় এই বিজেপি সরকার। কিন্তু এইসব বিল পাস করার জন্য হয়তো বিজেপি স্বপ্ন দেখেছিল 2024 সালেও একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু ভারতবর্ষে বাড়তে থাকা বেকারত্ব, দ্রব্যমূল্যের বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম, এমনকি যে ধর্মীয় ইস্যু পোলারাইজেশন, তার বিরুদ্ধে কিন্তু ভোট হয়। আর সেখানে দেখা যায় যে 2024 সালের ভোটে সারা ভারতে বিজেপির যা ফল, তার থেকে ভালো ফল করেছে কংগ্রেস ও বিরোধী পার্টির জোটগুলি, অর্থাৎ ইন্ডিয়ার জোটগুলি। আর সেখানেই বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, বিজেপি একা কিন্তু 272টি আসন পায়নি, যেটা কিন্তু 2014 বা 2019-এ হয়েছিল। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির এনডিএ সরকার আবার আসতে চলেছে, প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, কিন্তু এই সরকারে কিন্তু জোট সঙ্গীদের একটা বিরাট বড় প্রভাব থাকবে। যে জোট সঙ্গীদের মধ্যে দুজন হচ্ছেন নীতিশ কুমার, একজন হচ্ছে চন্দ্রবাবু নাইডু। আর আমরা জানি নীতিশ কুমার মানেই কিন্তু পাল্টুরাম, আজকে হয়তো সরকারে থাকবে, কালকে হয়তো আবার পাল্টি মারতে পারে, অর্থাৎ এই সরকারে কিন্তু অনিশ্চয়তা দেখা দিচ্ছে। হয়তো আগামী 5 বছরের মধ্যে আবার এই সরকার পড়ে গিয়ে বিরোধীরাও কিন্তু সরকারে আসতে পারে, অর্থাৎ জোট সরকার আবার ভারতবর্ষের রাজনীতিতে আসতে চলেছে। এনডিএ জোট, যেখানে কিন্তু জোট সঙ্গীদের একটা বিরাট বড় প্রভাব থাকবে এই নরেন্দ্র মোদী সরকারে। এখন জোট সরকারের সুবিধা কি? মেনলি নো পার্টি মেজরিটি। দেখা যাচ্ছে যে ভোটের পরে কোনো পার্টি একক মেজরিটি পাচ্ছে না, অর্থাৎ 272টা আসন পাচ্ছে না। আর 272টা কিন্তু আসন চাই সরকার করতে। তাহলে কি হবে? আবার নতুন করে ভোট হবে। এই দীর্ঘদিন ধরে ভোট হয়েছে, মানুষ বিরক্ত হয়ে গেছে, এমনকি হিউজ টাকা খরচা, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার উপর খরচা হয়েছে। আবার যদি ভোট হয় তাহলে আরও খরচা হবে, কারণ ভোট তো করতেই হবে, কারণ মেজরিটি নেই, সরকার গঠন হচ্ছে না। তাই যাতে নতুন করে আর ভোট করতে না হয়, তাই কেউ এককভাবে সরকারে না আসতে পারলেও তার জোট সঙ্গী বা একাধিক যে রাজনৈতিক দল আছে, যারা হচ্ছে ছোটো রাজনৈতিক দল বা যে আঞ্চলিক রাজনৈতিক দল, তাদের সাহায্যে তারা সরকার করতে পারবে। তাহলে আবার নতুন করে ভোট করতে পারবে না, শাসন কার্য চলবে, আবার নতুন করে ভারতের সরকার চলতে শুরু করবে। আর কি? স্ট্রং অপোজিশন। জোট সরকার যখন ক্ষমতায় থাকবে তার কিন্তু অপোজিশন পার্টি কিন্তু খুব স্ট্রং হবে। আর আমরা জানি ডেমোক্রেসিতে সব থেকে ভালো যখন হচ্ছে বিরোধীরা শক্তিশালী হয়। বিরোধীরা শক্তিশালী হলে কী হবে? সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে রাখবে। আর সরকারের উপর চাপ সৃষ্টি করে রাখলেই কী হবে? সরকার কিন্তু একচ্ছত্রভাবে কোনো কিছুই করতে পারবে না। আমরা জানি ভারত হচ্ছে বহুত্বের মধ্যে একতা, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন জাতির মানুষ আছে, বিভিন্ন ভাষার মানুষ আছে। কোনো একটি পার্টি তার আইডিওলজির জন্য কোনো নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট ভাষার বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। অর্থাৎ সবসময় বিরোধীরা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে, যার ফলে সরকার কিন্তু বাধ্য হয়ে এমন কাজ করবে যেটা কিন্তু সারা ভারতের জন্য ভালো, অর্থাৎ ভারতের উন্নতি বেশি হবে। ডেমোক্রেসি যখন বিরোধীদের দ্বারা চাপে থাকবে তখন কিন্তু দেশের উন্নতি ভালো হবে, দেশের প্রগতি ভালো হবে। আর কি, যদি জোট সরকার ক্ষমতায় থাকে তাহলে কিন্তু সবসময় রিয়েল ইস্যুর উপর সরকারকে কাজ করতে হবে, নিজেদের আইডিওলজির উপর কাজ করলে হবে না।
এতদিন নরেন্দ্র মোদীর কাছে বা বিজেপির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাই সেখানে কিন্তু জোট সঙ্গীদের কোনো ভূমিকা ছিল না। তাই নিজেদের যে আইডিওলজি, যে 370 ধারা বিলোপ, সিএএ বিল পাস, এরা কিন্তু সহজেই করতে পেরেছে। কিন্তু এখানে কিন্তু যেহেতু জোট সঙ্গীদের উপর একটা প্রভাব আছে, তাই কিন্তু ওই নিজেদের আইডিওলজিকে দূরে রাখতে হবে। এখন রিয়েল প্রবলেমের উপর কাজ করতে হবে, বেকারত্ব, দ্রব্যমূল্যের বৃদ্ধি, তার সাথে যে ইন্টারন্যাশনাল ইস্যু, পলিসি, এর উপরে কিন্তু কাজ করতে হবে। নেক্সট কি, গুড ফর রিজিওনাল গভর্নমেন্ট। কেন্দ্রে যদি জোট সরকার হয়, তাহলে যারা জোট সঙ্গী, তারা যে রিজিওনাল পার্টি, তাদের যদি রিজিওনালে যদি তাদের জন্য কিন্তু খুব ভালো। তাদের যে রিজিওনাল সরকার চলছে তাদের জন্য কিন্তু ভালো, কারণ তারা কেন্দ্রে না কোনো মন্ত্রিত্ব পাবে, সেই মন্ত্রিত্ব হিসাবে তারা কাজে লাগাতে পারবে তাদের রাজ্যের ক্ষেত্রে। এমনকি স্পেশাল প্যাকেজও তারা আনতে পারে তাদের রাজ্যের জন্য, অর্থাৎ সেই রাজ্যের জন্য ভালো হবে। আর কি আছে, যে লো চান্স ফর করাপশান ফর লার্জেস্ট পার্টি। যে পার্টিটি বৃহত্তম পার্টি, অর্থাৎ বিজেপি বৃহত্তম পার্টি, বিজেপি কিন্তু এখানে দুর্নীতি করার সুযোগ পাবে না। দুর্নীতি করলে, দুর্নীতির অভিযোগ উঠলে, জোট সঙ্গীতে যদি পছন্দ না হয়, সরকার কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে। নেক্সট, এত গেল সুবিধা। অসুবিধা কি? জোট সরকারের অসুবিধা কি? সব জিনিসেরই সুবিধা আছে, অসুবিধা আছে। কি, যে ফার্স্ট, নো গ্যারান্টি ফর 5 ইয়ার্স। জোট সরকারে কিন্তু ভরসা নেই যে 5 বছর চলবে কি চলবে না। যে কোনো সময় কিন্তু সরকার পড়ে যেতে পারে যদি জোট সঙ্গীরা তাদের সমর্থন তুলে নেয়। বললাম, এখন এনডিএ হয়তো প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, কিন্তু ইন্ডিয়া জোটেও কিন্তু ক্ষমতায় আসতে পারে, সুযোগ কিন্তু থাকছেই। নেক্সট কি, পিএম চেঞ্জ রিপিটেডলি। যদি দেখা যায় 5 বছরের মধ্যে 2-3 বার প্রধানমন্ত্রী যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেশের পক্ষে ভালো নয়। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা তার প্রভাব ভারতের কমে যায়, বা বিদেশ নীতিতে একটা তার প্রভাব পড়ে। নেক্সট কি, যে ডিফারেন্ট আইডিওলজি পার্টি ইন সেম গভর্নমেন্ট। যদি জোট সরকার হয়, দেখা যায় যে সবসময় যে দুটি বিরোধী মতাদর্শের পার্টিও কিন্তু কাছাকাছি চলে আসে। যেমন ভিপি সিংয়ের সরকারের কাছে লেফট পার্টি আর বিজেপি সমর্থন দিয়েছিল। অন্যদিকে এই যে ইন্ডিয়া জোট হয়েছে, সেখানে দেখছে শিবসেনা আবার কংগ্রেস, তো ভিন্ন মেরুর পার্টি কিন্তু কাছাকাছি চলে আসে। এখন রাজনীতিতে মতাদর্শ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। মতাদর্শ গুলিয়ে ফেললে কিন্তু রাজনীতি বেসটা চলে যায়। নেক্সট হচ্ছে কি, নো স্টেপ এগেনস্ট করাপশন ফর অ্যালিয়েশন পার্টি। যে পার্টিগুলির সমর্থনে আমি সরকার এসেছি, সেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও কিন্তু আমরা কোনো স্টেপ নিতে পারবো না, যেটা ইউপিএ 2-তে হয়েছিল। সেরকমই এখন যে পার্টিগুলি সেরকমই এই চন্দ্রবাবু আর নীতিশ কুমার মোদীকে সাপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে কিন্তু মোদী কোনো স্টেপ নিতে পারবে না। নেক্সট কি, নো চান্স ফর পাসিং বিল ইজি। আগে কি হয়েছে, এই যে মোদির দুটো ফর্ম 2014, 2019-এর, এই 5 বছরে নিজেদের ইচ্ছা মতো তারা বিল পাস করে দিয়েছে, কিন্তু এবারে কিন্তু নিজেদের বিল ইচ্ছা মতো পাস করতে পারবে না। জোট সঙ্গীদেরকে গুরুত্ব দিলেই তবে কিন্তু বিল পাস করতে পারবে, তার আগে নয়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি জোট সরকারের ইতিহাস, জোট সরকারের সুবিধা অসুবিধা সব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা কি মনে করেন যে ইন্ডিয়া জোট কি এই 5 বছরের মধ্যে সরকারে বসতে পারবে কি পারবে না? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।